সুদীপ রায় বর্মন মহোদয়কে নমস্কার, আসসালামু আলাইকুম। কলমকার আজকে ধর্মনগর শহরে রাজ্যভিত্তিক ত্রিপুরা প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টে একদিনের কনভেনশন। এই কনভেনশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডেলিগেটস রূপে আপনারা এসছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মঞ্চভূমিষ্ঠ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহাশয়, আমাদের মাঝে দিল্লি থেকে ছুটে এসছেন সর্বভারতীয় ওবিসি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদবজি, ত্রিপুরা প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ মহাশয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্গল মহাশয়, ওবিসি ডিপার্টমেন্টের অন্যান্য নেতৃত্ব, জেলা কংগ্রেসের মাননীয় সভাপতিগণ, প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব, শাখা সংগঠনের সেল ডিপার্টমেন্টের প্রধানগণ, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত আমার ডেলিগেট ভাই বন্ধু মা বোনের, আমার পূর্ববর্তী বক্তা বিশেষ করে ক্যাপ্টেন অজয়জি আজকে এই কনভেনশনের তাৎপর্য এবং তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কথাগুলো পুনরাবৃত্তি করব না, শুধু আমি আজকের এই সভার যিনি সভাপতিত্ব করছেন ওবিসি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অনুমতি চেয়ে আমার মনে হলো বক্তব্য রাখার আগে কেউ যদি আমরা সঠিক সংখ্যাটা আমরা জানি না, আপনারা শুনেছেন, জানতে দেও না, আপনারা জেনেছেন কুম্ভে, মহাকুম্ভে সংখ্যা হাজার ছাপিয়ে যাবে, লোক পদপিষ্ট হয়ে মারা গেছে। ওখানে মুসলমানদের প্রবেশ নিষেধ ছিল, অটো চালকদের নিষেধ ছিল, কোন ধরনের মুসলমান লোক ওই মহাকুমের দোকান থেকে শুরু করে কিছু করতে পারবে না, হুলিয়া জারি করাচ্ছিল। এটা আল্লাহ করিয়েছে, নয়তো এই পদপৃষ্ঠের সম্পূর্ণ দোষটা চাপিয়ে দিত মুসলমানদের উপর। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু ঘটনা যখন ঘটে, যতই চেষ্টা করো হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানোর, দাঙ্গা বাঁধানোর, ধর্ম আলাদা হতে পারে, সব ধর্মের শেষ কথা হচ্ছে মানবতা, ভালোবাসা। মানুষদের দেখলাম বিভিন্ন মসজিদে নিয়ে শুশ্রূষা করা, খাওয়া, জল পান করা, চিকিৎসা করা, ব্যবস্থা করে দেওয়া। যাদেরকে বলা হয়েছিল তোমরা প্রবেশ করতে পারতে না, তারাই তা ঈশ্বরের ভূমিকায় রয়ে তারা আমাদের বহু বহু প্রাণকে তারা রক্ষা করেছেন।
আমি অনুরোধ করব ওই সমস্ত ব্যক্তিরা, সংখ্যাটা আমার জানা নেই, তবে প্রত্যক্ষদর্শীদের মতের থেকে বলছি, তাদের বক্তব্য থেকে বলছি, হাজার ছাপিয়ে যাবে যারা মারা গেলেন তাদের প্রতি আমাদের আজকে এই ওবিসি কনভেনশনে যদি আমরা এক মিনিট নীরবতা পালন করি, আমার মনে হয় তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বর্তমানে দেশ মোদী সাহেবের নেতৃত্বে আমরা সর্বক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি, সামাজিক ভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, বিদেশ নীতি এখন আমরা আইসোলেটেড। ইন্ডিয়া বর্তমানে বিদেশ নীতি এরকম করেছে, আমাদের প্রতিবেশী সবগুলো রাষ্ট্র আগে যে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন, সেই রিলেশন থেকে একটা হোস্টিলিটির, একটা রাগান্বিত, একটা শত্রু ভাব, এরকম একটা রিলেশন আমরা তৈরি করেছে মোদী সাহেবের নেতৃত্বে। এবং এই সুযোগ নিয়ে শ্রীলঙ্কায় এয়ার বেস, নেভাল বেস তৈরি করেছে চীনা। আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিয়ে বেজিং টু ইসলামাবাদ একটা রাস্তা নির্মাণ করা হয়েছে, যাতে দ্রুততার সাথে আর্মস, অ্যামুনিশন, ট্যাঙ্ক, সৈন্য সমস্ত কিছু পাঠাতে পারে চায়না। সেরকম রাস্তা পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে বেজিং টু ইসলামাবাদ তারা তৈরি করেছে। আমাদের নেপাল একটা হিন্দু রাষ্ট্র, নেপাল আজকে আমাদের প্রতিষ্ঠায়, ওখানে চাইনা এয়ার বেস স্থাপন করেছে। ভুটান আমাদের বিরুদ্ধে, মলদ্বীপ, মরিশাস আমাদের বিরুদ্ধে। ভারতবর্ষের ম্যাপটা করে চিন্তা করে দেখুন, প্রত্যেকটি জায়গায় আমরা তাদের ঘিরে ফেলেছে চাই। এবং শুধু এই নয়, এই যে রাহুল গান্ধীর পার্লামেন্টের বক্তব্যটা আপনারা শুনেছেন, একটা স্টেটসম্যান লাইক বক্তব্য। উনি শুধু আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করেননি, সুঝাও দিয়েছেন যে ভারতবর্ষে আমি যদি আজকে প্রধানমন্ত্রী হতাম, প্রেসিডেন্টকে দিয়ে আমি এইভাবে বক্তব্য রাখাতাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা পিছিয়ে যাচ্ছি। এখন আমেরিকা এবং আমাদের সমস্ত ডেটাগুলো তারা নিয়ে নিচ্ছে, আমাদের হাতে কোনো ডেটা নেই। কাজে আমরা যখন দেরিতে করলেও
যখন কম্পিউটার, যখন রাজীব গান্ধীর জামানা, যখন একবিংশ শতাব্দীর কথা মাথায় রেখে যখন কম্পিউটারাইজেশন করা হলো, সমস্ত রাজনৈতিক দলগুলো, বিজেপি, সিপিএম থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নতা করলেন। রাজীব গান্ধী এগিয়ে গেলেন, আজকে তার সফলতা আমরা পাচ্ছি। আমি তো স্তম্ভিত হয়ে গেছি রাহুল গান্ধীর পার্লামেন্টের এই প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের উপর যে বক্তব্য শোনার পর আমি লিটারালি I have never ever heard a leader of the opposition speaking in this manner and fashion. লড়াই ঝগড়া তো হবে, মতামতের পার্থক্য থাকবে, কিন্তু দেশকে এগিয়ে যাওয়ার জন্য উনি গঠনমূলক কিছু প্রস্তাব দিলেন, যেটা কোন লিডার অফ দ্য অপোজিশন এলাকা আমি করতে দেখিনি। পাল্টা বক্তব্য রাখতে গিয়ে তার সুঝাবগুলো তার গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এরকম আশ্বস্ত না করলে উনি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, গান্ধী পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করতে ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী। বলবেন না কি, যিনি বলেন যে मैं ज्यादा पढ़ाई लिखाई नहीं किया है, উনি স্বীকার করেছেন, ভিডিও আপনারা সকলে দেখেছেন। আর তার হয়ে দেশের হোম মিনিস্টার বলছে সে এমএ পাস পলিটিক্যাল সায়েন্স পি এর মধ্যে যারা তারা এমএ পাস করেছে। দুর্ভাগ্য আমাদের দেশের মানুষ কোনটা আসল আর কোনটা নকল এর পার্থক্যটা বুঝতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে, দেশ পিছিয়ে যাচ্ছে। যিনি বলতেন, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, যে ডলারের তুলনায় টাকা যা গিরতা হ্যায়, তখন এই দেশের অর্থনীতিটা কি কোন জায়গায় যাচ্ছে সেটা জানান দেয়। 56-57 এক ইউএস ডলার তখন 56-57 টাকা ছিল, আর আজকে সেটা গিয়ে প্রায় 87.14 এক ডলার, ইউএস ডলার, এটা গিয়ে ঠেকেছে 87.14 টাকা। টাকার মূল্যটা কমছে। স্বাভাবিকভাবে ডলার যেহেতু স্ট্রং হচ্ছে, আমাদের যখন আমদানি রপ্তানি হয় সবটাই হয় ডলারের মাধ্যমে, তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটি নাগরিকের উপর তার প্রভাব পড়তে বাধ্য। এই যে প্রধানমন্ত্রীর কাছে কথা বললেন ট্রাম্প কিছুদিন আগে, বাজেটের আগে, কি বললেন যে তোমার বাজেটে আমেরিকান প্রোডাক্টদের উপর তুমি কিন্তু তারিফ বসাবে না। এবং দেখলাম নির্মলা সীতারামন যখন তার বাজেট পেশ করছেন, যে পরিমাণ তারিফ বসানোর কথা আমেরিকান প্রোডাক্টস এর উপর, সেটা বসালেন না। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া, যে মুখে মুখে মেক ইন ইন্ডিয়া যে স্লোগান, সেটা আরো মার খাবে। কারণ আমেরিকান, চায়নার প্রোডাক্টস চেয়ে গেছে, আর দেখবেন এখন আমেরিকান প্রোডাক্টস গুলো এসে মার্কেট দখল করবে, আর আমার মেক ইন ইন্ডিয়া যারা এন্টারপ্রেনার্স রয়েছেন তারা মার খাবে। খুব বিশ্রী অবস্থার মধ্যে আমরা আছি। अमित शाह की बोलते हैं, जब आप विदेश जाते हो, जब आपसे कोई पूछता है भाई कहां से आए हो,
जब आप बोलते हो मैं मोदी का इंडिया से आया हूं तो आपका तारीफ और आपका देखभाल बहुत बढ़िया तरह से होता है বলেছিলেন না অমিত শাহজি কি পেলাম আমাদের ভারতীয় যাদেরকে ডিপোর্ট করা হয়েছে ইন্ডিয়াতে কি হাতে হ্যান্ডকাফ পায়ে চেইন বাঁধা আমেরিকান মিলিটারি প্লেনের মধ্যে তাদেরকে ঢুকিয়েছে প্রায় 40 ঘন্টার রাস্তা প্রস্তাব করবে মহিলারা একটু আমাকে একটু হ্যান্ডকাফটা খুলে দিন পায়ের বেরিটা খুলে দিন সেটাও দেয়নি এই একই ট্রিটমেন্ট করতে চেয়েছিল মেক্সিকো এবং কলম্বিয়ার যারা ওখানে রয়েছে ডিপোর্ট করার সময় চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলেছেন মেক্সিকো এবং কলম্বিয়ারা সাবধান ট্রাম্প আমার দেশের নাগরিকদের যদি তুমি এরকম করো আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কলম্বিয়া ছোট্ট একটা দেশ মেক্সিকো ছোট্ট একটা দেশ 140 কোটির ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতীয়দের হাতে হ্যান্ডকাফ পায়ে বেরি পরিয়ে তাকে ভারতবর্ষে পাঠানো হলো এই হচ্ছে মোদির জামানায় ভারতীয়দের অবস্থান আমেরিকায় ন্যাশনাল মিডিয়া ইন্ডিয়া টুডে আজ তক জি টিভি যে কত চ্যানেল রয়েছে কোথাও এই চ্যানেলগুলোতে কোথাও কোনো নিউজ পরিবেশিত হতে দেখেননি আপনারা কারণ তারা গদি মিডিয়া মোদির প্রচার করতে ব্যস্ত এই যে সংবিধান রক্ষা এই যে জয় বাপু জয় ভীম জয় সংবিধান তবে সংবিধানকে আগাদ আনা হচ্ছে আসল খবর আপনাদের কাছে পৌঁছতে দিচ্ছে না উনি তো বলেছেন এসসি এসটি রিজার্ভেশনের কথা তুলে নেবে এগুলো আমি যাচ্ছি না আমি কোন জায়গায় দেশটা নিয়ে যাচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে মিডিয়া সেই স্তম্ভকে গুড়ি দিয়ে পকটস্থ করে এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ইউপিএ 1 এবং ইউপিএ 2 ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন এই আদানি আম্বানিরা দেখলো কি খাদ্যের অধিকার শিক্ষার অধিকার আইন কাজের অধিকার আইন এনজিএনরা তথ্য জানার অধিকার আইন বনাধিকার আইন তাহলে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান কাজ समस्त आईने अदानी अंबानी सोचने लगा भाई ये तो गरीब के लिए पार्टी है कांग्रेस यूपीए 1 यूपीए 2 हम लोग का भलाई तो इनसे मनमोहन सिंह से नहीं हो पा रहा है क्या किया जाए इनको सबक सिखाना है সবগুলো মিডিয়াতে সে প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক্স মিডিয়া তো হোক তারা শেয়ার হোল্ডার হতে লাগবে শেয়ার হোল্ডার হয়ে নির্বাচনের আগে 2014 নির্বাচনের আগে কয়লা ঘোটালা 2G স্পেকট্রাম ঘোটালা 4G স্পেকট্রাম ঘোটালা কংগ্রেস চোর কংগ্রেস দুর্নীতিবাজ প্রত্যেকটি মানুষ খবর কাগজ টিভি খুললেই শুধু কংগ্রেসের বদনাম মানুষ বিভ্রান্ত হয়ে গেলেন আজকে 12 বছর প্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন একটা কেস সিবিআই ক্লিন চিট স্পেকট্রাম কেস ক্লিন চিট কয়লা ঘোটালা ক্লিন চিট 2G স্পেকট্রাম 4G স্পেকট্রাম ক্লিন চিট সুপ্রিম কোর্টে মামলা ক্লিন চিট খারিজ সিবিআই ক্লিন চিট একটা কংগ্রেসীদের কোনো কিছু আটক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী দলের যারা রয়েছিল তাদের কিছু করতে পারলেন না অর্থাৎ সাজানো কেস সাজানো মামলা বিনোদ রায় কন্ট্রোলার অডিটর জেনারেল তখনকার
আমাদের এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আমাদের অ্যাসেম্বলির মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিভিন্ন ধরনের রিপোর্ট, দুর্নীতি রিপোর্ট বের হয়, যে টাকা এখানে অতিরিক্ত ক্ষয় হয়েছে, খরচ হয়েছে, টাকা এখানে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে। এগুলো আবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বসে বিচার করে জানার চেষ্টা করে, তারপর একটা রিপোর্ট তৈরি হয়। শুধু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বসেও নি, শুধু বিনোদ রায়ের রিপোর্ট নিয়ে সারা দেশ চোর দেখো বিনোদ রায়, কম্পট্রোলার অডিটর জেনারেল রিপোর্ট দেখো, কংগ্রেস চুরি করে নিচ্ছে, দেশকে শেষ করে নিচ্ছে। অর্থাৎ কি, আদানি আম্বানির স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে যেরকম ভাবে মোদি কাজ করে যাচ্ছেন দিন রাত, ওই যে বললেন না, ধনী और गरीब में जो डिफरेंस है, जो ফারাকটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। এই যে জিডিপি নিয়ে কথা বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি হবে, দেখো তো কমছে, বাড়লেও কি হবে? এই গ্রস ডোমেস্টিক, এই যে সম্পদ তো সঠিকভাবে বন্টন হয় না। এই যে আমরা জাতীয় জনগণনা করছি, শুধু চাকরি আর সেক্ষেত্রে না, এই যে বিভিন্ন সোশ্যাল স্কিম গুলো তৈরি হয়, বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম তৈরি হয়, এই স্কিমের সুযোগ গুলো সত্যিকার অর্থে গরিব মানুষ পাচ্ছে কিনা, যারা ওবিসি সম্প্রদায় ভুক্ত লোক তাদের কাছে পৌঁছচ্ছে কিনা, এসটি সম্প্রদায় লোক, এসসি সম্প্রদায় লোক, সংখ্যালঘু যারা রয়েছেন তাদের কাছে সঠিক মানে এইগুলো পৌঁছচ্ছে কিনা, এর জন্য তো জাতি গণনার দরকার। এই যে রাহুল গান্ধী যে লড়াইটা লড়ছেন, আপনার আমার হয়ে, দেশের মানুষের হয়ে, তিনি কি বলেন, भावे अरे ये क्या बात है, राहुल गांधी सिर्फ कॉन्स्टिट्यूशन दिखाता है, ये क्या बात है, हर जगह पे संविधान का किताब दिखाता है। এটা কারণ হচ্ছে আপনার আমার বলতি বন্ধ হয়ে যাবে। আমি যে সাহস করছি নরেন্দ্র মোদীকে ক্রিটিসাইজ করার, এই ক্ষমতাটুকু আমি হারিয়ে ফেলবো যখন এটার উপর আঁচড় আসবে। অলরেডি দেখুন মিডিয়া কিন্তু গ্রাস করে নিয়েছে এরা, কারণ আদানি আম্বানি হচ্ছে এদের মালিক, শেয়ার হোল্ডার, এরা মালিক। এই যে মহাকুম্ভের ঘটনা টিভিতে দেখবেন না, খবর টিভিতে দেখবেন না, রাহুল গান্ধীকে টিভির পর্দায় দেখবেন না, নরেন্দ্র মোদী ডুবকি লাগায় জামা প্যান্ট ট্র্যাকসুট পইরা ডুবো দেন। আমি তো আমার গায়ে তো পৈতা আছে, অমিত শাহ স্নানটা ঠিক করছে, একটা গেরুয়া ধুতি পইরা খালি গাও হইয়া সে ঠিক মতো ডুবকি লাগাইছে। আর নরেন্দ্র মোদী সাহেব সে তো কিসের হিন্দু, সে তো এই ড্রেস পরে স্নান করা নিয়ম নাই, এই ড্রেস পরে স্নান করার কোন নিয়ম নাই। কে এখন সারা মিডিয়া শুধু নরেন্দ্র মোদী ডুবকি লাগাইতেছে, দিল্লির ইলেকশনের দিন দিল্লির রেজাল্টে প্রভাব পড়ে এইটা দেখাইতে লাইভ টেলিকাস্ট অল ন্যাশনাল চ্যানেল। তাহলে গণতন্ত্রের একটা স্তম্ভ মিডিয়া, যেটা আপনার আমার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দরকার, এটাই নাই, এটাই হারিয়ে গেছে। আরেকটা হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারি আজকে বর্তমানে দ্বিধাবোধ করি না বলতে, স্ক্রাম্বল ডাউন। জুডিশিয়ারি নত জানো, কারণ কি সবাই তাদের সোচের মধ্যে मैं रिटायरमेंट के बाद मैं क्या करूंगा, मैं अगर सुप्रीम कोर्ट और हाई कोर्ट जज रिटायरमेंट के बाद मैं क्या करूंगा, मेरा बाकी जीवन गुजारा कैसा चलेगा, मेरा जो स्टेटस है अड्डाले कुक वगैरह मेरे को तो चाहिए। अब इस उम्र में मेरा बीवी तो खाना मेरे लिए नहीं पकाएगा, तो मेरे को तो कुक चाहिए होगा, मेरे को तो ऐशो आरामी जिंदगी चाहिए होगा, तो क्या करना है, वो जैसा कहते हैं वैसा करना है। এই তো হচ্ছে জুডিশিয়ারি একটা সেকশন। এই যে কি বললো আমাদের আগেকার যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় সাহেব বললো मैं राम मंदिर का वर्डिक्ट
মানে চোখ বন্ধ করে লিগ্যাল আসপেক্টে না গিয়ে চোখ বন্ধ করে সে ঈশ্বরের কথা শুনে উনি নাকি ভার্ডিক্ট দিয়েছে। এটা হয়, উনি স্বীকারোক্তি করেছেন। আরেকজনকে রাজ্যসভার মেম্বার বানিয়ে দিয়েছেন, বেটে করে লোকটা আমাদের আসামের গগৈ, রঞ্জন গগৈ, যাদের বিভিন্ন মার্ডার কেস থেকে খালাস ফালাস দিয়েছে তাদেরকে গভর্নর। তাহলে কি বোঝা যাচ্ছে? জুডিশিয়ারি টু হ্যাজ ক্রাম্বলড ডাউন, মিডিয়া তো পকেটস্থ, জুডিশিয়ারি ক্রাম্বলড ডাউন, যার প্রেক্ষিতে অল ইনস্টিটিউশন। এই যে राहुल गांधी बोलेन देश में चुनाव सही मायने में नहीं हो पा रहा है, जिसका जिक्र उन्होंने किया। দেশে নির্বাচন সঠিকভাবে না হয়, দেশে যদি তথ্য যেন আমাকে ভোটার লিস্ট দাও। কংগ্রেস দল চেয়েছে, বিভিন্ন অন্যান্য শাসক দলগুলো চেয়েছে আমাদের ভোটার লিস্ট দাও, যেতে যে লোকসভা করেছো, যেতে বিধানসভা করেছো, কিতনা লোক ইনক্লুড হয়ে उसका दो। এটাও দিতে ইলেকশন কমিশন রাজি না। তাহলে ইনস্টিটিউশন যখন ক্রাম্বলড হয়, ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, কন্ট্রোলার, অডিটর জেনারেল, সেন্ট্রাল ভিজিলেন্স এর মতো এই সংস্থাগুলো যে সব নতজানু হয়ে পড়ে, তখন এই যে জয় সংবিধান, এই সংবিধানটা আক্রান্ত হয়, সংবিধান নড়বড় হয়ে যায়, বিচার পাবেন না। তাই রাহুল গান্ধী যে হাতে বইটা নিয়ে বারংবার দেখাচ্ছে আপনাকে আমাকে, টিভির পর্দা আমরা যতটুকু দেখি, টিভির পর্দায় দেখি না, সামাজিক মাধ্যমে যেটুকু আমরা দেখি, এই লড়াইটা আপামর ভারতীয়দের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছে। এবারে আমাদের দায়িত্ব না ওনার পাশে থেকে আমার ক্ষমতা, আমার যে কথা বলা, লিবার্টি অফ থট, চিন্তা ভাবনা, থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ এন্ড ওয়ার্শিপ, পূজা অর্চনা করার এই সমস্ত ঘটনাগুলো বজায় থাকুক। এটা কি এই লড়াইটা উনি যেটা লড়ছেন, আমাদেরও তো এটা সামিল হওয়া দরকার। আজকে ওবিসি সম্প্রদায় ভুক্ত, এখানে অধিকাংশ ওবিসি সম্প্রদায় ভুক্ত লোক, আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করে যাচ্ছি, আর বসে থাকবেন না প্লিজ। যেখান থেকে আপনারা এসেছেন, সাতক্ষণ থেকে যে কোনা থেকে আপনারা আসুন না কেন, প্রত্যেকে বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি এখানে আছেন। যখন শুরু করবেন, যখন আশিস বাবু শুরু করেছিল প্রদেশ কংগ্রেসের দায়িত্ব, উনি শুরু করেছিলেন ছাই থেকে, কিছুই ছিল না। আজকে উনি লাগাতার প্রচেষ্টায় দেখেন আমরা একটার পর একটা প্রোগ্রাম, সাকসেসফুল প্রোগ্রাম। আপনারা হয়তো ভাবেন আমার গ্রামে তো আমি সারা কারোর দেখি না, আমার ওয়ার্ডে তো আমি সারা আমার কারে বাইর করুন কেন আইব। নো, মানুষ বিজেপির উপর খুশি না, লুটপাট অবাধে, যা কেলেঙ্কারি, একটার পর একটা সর্বদিক দিয়ে কেলেঙ্কারি, কম্পিটিশন লেগে যায় সকালবেলা, কে কত টাকা আজকে দিন রোজগার করবে। প্রত্যেক দিন সকালবেলা উঠে চোখটা কচলিয়ে কার মাথায় আঘাত আনা যায়, কার জমি হড়প করা যায়, কোথেকে কমিশন বাণিজ্য টাকাটা হাতটা তোলা যায়। এই যে ধর্মনগরে যে এই যে বিএমএস ভার্সেস আরেকটা গ্রুপের মধ্যে যে মারামারি, টিকিয়ে বকরা, এটা সরলে এটাও বকরা, যেটা অক্ষণ আছে এটাও বকরা, শুধু মাল মাল মাল। এই তো কম্পিটিশন সারা রাজ্য জুড়ে। কাজের কাজ কি? আমি ধর্মনগর বিহার লোকরা আছেন, নেতৃত্ব আছেন, জিজ্ঞেস করতে চাই, 5, 6, প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছরের ধর্মনগরে উন্নয়নে একটা নতুন স্কুল হয়েছিনি, একটা নতুন হাসপাতাল হয়েছিনি, জেলা হাসপাতালটা কি অবস্থা ওখানে আমার থেকে আপনারা ভালো বুঝেন। কি করছে ধর্মনগরে, কি করছে আমার বুঝান না, উন্নয়নমূলক কাজটা কি হয়েছে। আপনার ধর্মনগরে সারা ত্রিপুরা রাজ্যের একই অবস্থা, একই অবস্থা। শিক্ষা,
ভাইঙ্গা চুরমা, শিক্ষা ব্যবস্থা ভাইঙ্গা চুরমা, স্বাস্থ্য ব্যবস্থা ভাইঙ্গা চুরমা, শুধু ফ্ল্যাক্স 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 ছবি, শুধু প্রচার না কইরা প্রচার, এই তো চলছে সারা ত্রিপুরা জুড়ে। আসল কাজের টনটনি কাজে মানুষ তাদের লগে নাই। আপনারা যাইবেন নিজের আত্মবিশ্বাসে ভরপুর হইয়া মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেন, এবং এই যে বুথ কমিটি, তারপর বুথের থেকে যে 2 জন করে ডেলিগেট ব্লক কমিটি, প্রত্যেকটি বুথে আমাদেরকে সংগঠন আমাদেরকে মজবুত করার আপনারা একদম প্রত্যেকটি জন আপনারা প্রয়াস নেবেন। এছাড়া কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এদেরকে আগামী 2028 নির্বাচনে একমাত্র যেটা আশিসবাবু বলে গেছে কারেক্টলি, দেশ এবং রাজ্যে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নাই। এ রাজ্যের মানুষ একটানা 25 বছরের রাজত্ব দেখছে সিপিএম এর। ফুসছেনা দেখে তো সুইডা ফেলায় আরেকটা দলরে আনছে, এবার সুরে তো খেদায় আনছে একটা হাইত্রে। এবার মানুষ গো সুরে তো খেদাইলাম, আনছি একটা হাইত্রে। এবার টাকার থেকে মুক্তি পাইতে চায়। এবার সত্যিকারের মানুষের জন্য যে দলটা কইরা আইছে, যখন এনজিএন জায়গা চালু করছে, কমিউনিস্ট বন্ধুরা, বিজেপির অন্যান্য দল কইছে হ্যাঁ সোনিয়া গান্ধী মিশা কথা কয়, এটা একটা হইতো না, প্রত্যেক ভারতবর্ষের অর্থনীতি সাস্টেন করতো না, নির্বাচনে বৈতরণী পার হওয়ার দিকে সমস্ত কথাবার্তা যখন আইয়া কইরা দিল, তখন বামপন্থী বন্ধুরা কয় আমাদের চাপে পড়ে, আমরা বাধ্য করেছি, আমাদের চাপে পড়ে করেছে এমজিএন জায়গা। এবার কিছুদিন আগে দেখলাম জিতেন্দ্র চৌধুরী কোন একটা জায়গাতে কইতে, খবর কাগজে দেখলাম যে খাদ্য সুরক্ষা আইন নাকি তাদের চাপে পড়ে কংগ্রেস সরকার। আরে কংগ্রেস সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে ছিল, বামপন্থীদের ম্যানিফেস্টোর মধ্যে খাদ্য সুরক্ষা আইনের কথা উল্লেখ ছিল না। কংগ্রেস যা বলে তা করে। কংগ্রেস প্রতিশ্রুতি ছিল এই নির্বাচনে আমরা যদি পাই, আমরা খাদ্য সুরক্ষা আইন পাশ করব, কেউ যাতে মানুষ না খায় মারা যায় আমরা সেটা সুনিশ্চিত হব। এই যে খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস প্রতিশ্রুতি দিল, তা পালন করলো। স্বাস্থ্যের অধিকার আইন কংগ্রেস প্রতিশ্রুতি দিল, পালন করলো। এই সমস্ত কারণে তো এই যে আদানি আম্বানি গুসা, বড় লোকরা গুসা, কারণ কংগ্রেসই গরিব মেহনতি শ্রমিক মেহনতি মানুষ, এসটি এসসি ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে তারা কর্মসূচি ঘোষণা করেন, রূপায়িত করেন, বাস্তবায়ন করেন। আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা জনগণের কাছে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে, ইট ইজ নাও দ্য টার্ন অফ দ্য কংগ্রেস। এবার কংগ্রেসকে সুযোগ আপনাদের দিতে হবে। কংগ্রেস ইজ টু প্রুভ, কংগ্রেস প্রমাণ দেবে। তবে অনেকেই কয় দাদা সিপিএম মিলছেন কে লিগে, মিলছি না, আমাদের আসন রফা হয়েছে, যেটা আগামী দিন হইতো না। কিন্তু একটা জিনিস তো ভালো হয়েছে, একটা জিনিস কি ভালো হয়েছে, সিপিএম বন্ধুরা বুঝছে আমাদের লোকে মিল্লা এই নির্বাচন গাইতে গিয়া যে আমাদের দলের নেতারা যে কংগ্রেস দল তাদের নেতাদের সম্পর্কে যে জোট জমানার যে ভাঙ্গা টেপ রেকর্ডার বাজাইছে, মিল্লা তো দেখলাম আমাদের এটা না চিকেন হার্টের কংগ্রেসের বড় আত্মা, বড় মন মিশা দেখছে, যা তাদেরকে টিয়া পাখির মতো টেপ রেকর্ডার শিখাইছে, এটা ধারের কাজ দিয়ে না। কংগ্রেসের বড় মন, কেটা সিপিএম, কেটা বিজেপি, কেটা কি পার্টি, কেটা কোন জাতের, এটা বিশ্বাস করে না। কংগ্রেস সবাই এমব্রেস করার চেষ্টা করে, বুকে আগলায় ধরতে জানে। কংগ্রেস খুব শীঘ্রই খুব দ্রুততার সঙ্গে সকলকে বিশ্বাস করে। কংগ্রেস ঠগে, রাহুল গান্ধীরে ঠগায়, আমরা ঠগায়, কিন্তু বারবার ঠগাইতে পারত না। আমরা অতীত থেকে আমরা শিক্ষা নেই। কাজে এবার এ রাজ্যের মানুষ, পাহাড়ি
আজকে এখানে আইসে আমার বক্তব্যের পর কয়েকজন লোক বোধহয় যোগদান করবো, কিরে কয়েকজন লোক যোগদান করবো, তার কথা না, আইসে যোগদান করতে আমরা যে করি করে রাখছি। পাহাড়ের ট্রেন্ড এখন যে কংগ্রেসে করতেই যে আমাদেরকে নির্বাচনের আগে পিছিয়ে बीजेपी आपको बोला था मिस कॉल में नौकरी देगा, दिया है कि नहीं दिया? तो उनसे नहीं, आपको बोला था 50,000 हर साल नौकरी देगा, दिया है कि नहीं। इसे अनेक कथा करे ये पार्टी ठकाय बीजेपी ठकाय নির্বাচনের পরে এই ঠকাইয়ের লোকে আরেক ঠকাই না গিয়ে মিলছে। অনেক সরকার তো এ থেকে মহা ঠকাই না সরকার, ঠকাই প্লাস ঠকাই ইজুগল টু মহা ঠকাই। এই মহা ঠকাই না সরকার সারা ত্রিপুরা রাজ্যের মানুষের ঠকাই গেছে। এবার ত্রিপ্রাসা বুঝতেছে যে না এইভাবে দিন যাইব না। কংগ্রেস যতটুকু যা ডিমান্ড করতেছে 125তম সংবিধান সংশোধনী বিল কংগ্রেসের সোল, আমরা জানি এটা পাশ করা ছাড়া এটা কংগ্রেসের ব্রেন চাই। এটা 2011 কংগ্রেস শুরু করছিল, 2020 সালে এটা পার্লামেন্টে উত্থাপিত হয়েছে বিজেপির ইয়েতে সরকারি সময়, এখন অব্দি পাশ হয় নাই 125th অ্যামেন্ডমেন্ট বিল। জানেন আমি যে সময় এই গত সেশনে আমি অ্যাসেম্বলি চাইতে দেখতাম টিএসএম এর তারা গান্ধীর সাকিরক গান্ধী মূর্তি নিয়ে হলো উই ওয়ান্ট রোমান স্ক্রিপ্ট, ককবরক ইন রোমান স্ক্রিপ্ট। তো আমি আমার আলোচনার সময় আমি সরকারকে বললাম যে ককবরকটা তোমরা অষ্টম শিডিউলের কথা কো, আর এটা তো লিপিতেই ঠিক হয়েছে না, কোন লিপিতে হইব? কিন্তু ত্রিপ্রাসা অধিকাংশ মানুষ ডিমান্ড করতেছে ককবরকটা রোমান স্ক্রিপ্ট হোক। আমাদের দল 2000 সালে আননিমাসলি আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ককবরক শুড বি ইন রোমান স্ক্রিপ্ট। এটা আপনারা ব্যবস্থাপনা করেন। আমি কইলাম, আমি ভাবছিলাম যে আমার যে বাকি 13 জন এমএলএ আছে ত্রিপুরা মথার, এরা অন্তত আমার এই যে বক্তব্যটাকে তারা সমর্থন করবেন। একজন দাঁড়ায়া কথা কইল না, এইটার সপক্ষে কথা কইল না। কিন্তু আমি আমার ডিউটি, আমার দলের তরফ থেকে যে ডিউটি আমাকে ন্যস্ত করা হয়েছে, আই হ্যাভ প্লেসড দ্য ডিমান্ড বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি টু টেক নেসেসারি স্টেপস। তো এগুলো তো এখন ত্রিপ্রাসা জনগোষ্ঠী বুঝতেছে। কাজে আমার অনুরোধ থাকবে আপনার সকলের কাছে আরো ব্যাপকভাবে ত্রিপ্রাসা জাতিগোষ্ঠীর আমাদের সঙ্গে আনেন। একমাত্র কংগ্রেসই পারে এই রাজ্যের মধ্যে সমস্ত মত ভেদাভেদ ভুল্লা গিয়া কাজ করতে, উন্নয়নকে ত্বরান্বিত করতে, এবং এই যে সোশ্যাল যে সামাজিক যে টেনশন, ওই আরএসএস এর তারা গিয়া কদমতলা কুট্টির মধ্যে হাঙ্গামা করা, ওই কৈতরবাড়ি হাঙ্গামা করা, ওই গন্ডা ছড়ার মধ্যে বাঙালি ত্রিপ্রাসার মধ্যে হাঙ্গামা করা, এই জিনিসের কোনো দরকার নাই। এদের ব্রেন চাইল্ড আরএসএস এবং তার ফ্রিঞ্জ এলিমেন্টদের ব্রেন চাইল্ড হইতে গিয়া ডিভাইড এন্ড রুল। কারণ ব্রিটিশের দালালি বেড়েছে তো, এরা শিখছে এর দিকে। এই যে একটা দল যেটা জনসংঘ ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে, এরা হয়ে গেছে দেশের, জানেন তো, মাফিনামা লিখুন্না পার্টি। যারা তারা ভিড় কয়, যারা তারা পূজা করে, তারা ব্রিটিশদের অ্যারেস্ট করবো তখন লেখা দিত মাফিনামা লেখুন্না পার্টি হয়েছে গা এরা বীর। এরা পঞ্চম বাহিনীর ভূমিকায় ব্রিটিশদের সমস্ত গোপন খবর, এই যে দেশ স্বাধীনের যে কংগ্রেসের প্রচেষ্টা, সমস্ত খবর ব্রিটিশদের কাছে তারা পাচার করে দিত। আজকাল তারা হয়েছে রাষ্ট্রবাদী, তারা হয়ে যায় রাষ্ট্রবাদী, তারা হয়ে যায় দেশপ্রেমিক। আর যে দল আমরা করি, যার আমাদের প্রত্যেকটি সৈনিকের পিছনে ত্যাগের বলিদানের ইতিহাস, আমরা হয়ে যাই রাষ্ট্রবিরোধী। রাহুল গান্ধীর কয় রাষ্ট্রবিরোধী, সোনিয়া গান্ধীর কয় কেমন ইংরেজি বোঝেন না। রাষ্ট্রপতি একটা বয়স্ক মহিলা এতক্ষণ ধরে দাঁড়ায় বক্তব্য রাখছে। সোনিয়া গান্ধী একটা মহিলারে কইছে পুয়ার লেডি, মানে আমরা কই না আহারে গরিব বেচারা কি করত, কই না আমরা বাংলায়।
আমরা গরিব বেচার মানে কি গরিব? তখন সোনিয়া গান্ধীর কয় সোনিয়া গান্ধী গরিব, গরিব বলার সুযোগ লিয়ে তারে গরিব কইছে, মজাক উড়াইছে, সোনিয়া গান্ধীরে ক্ষমা চাইতে। এটা কোনো মানে আছে? মানুষকে ওই যে মিডিয়া এরা নিজে প্রচার করতেছে, হ্যাঁ আদিবাসী অঞ্চলের কতগুলো লেখাপড়া জানে না। আরে আমার তো আদিবাসী, তো মহিলা তো আদিবাসী, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কিছু কইছে। সেন্টিমেন্ট, মানুষকে ভুল খবর ছাপাইয়া প্রচার কইরা রাজনৈতিক বেনিফিট কিভাবে লওয়া যায় তার জন্য তারা সচেষ্ট। কাজে বন্ধুরা, অনেকক্ষণ কথা কইছে, বেশি বলবো না। নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করুন। আগামী মার্চ মাসে, আমি বলে যাই, মার্চ মাসে তারিখটা প্রদেশ কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করব। তবে 10, 11, 12 আমাদের রাজ্যের অনেকের ডিমান্ড আছে, কানাইয়া কুমার আওয়ামী লীগ, কানাইয়া কুমার যাবেন না আপনারা? না শুধু ইহারা লোক রয়ে যাবে নাকি এলাকা থেকে লোকজন লইয়া একটু সব বেলা কাছায় লইয়ে দেবে? ঐতিহাসিক রূপ দিত। কারণ কারণ সিপিএম একটা করছে 5-6 হাজার লোকের জমায়েত করছে আগরতলাতে, বিজেপি একটা করছে কিংবা করছে, আমরা তো এটা করতাম কি ব্যাপক হারে যে তারিখ